আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ বাংলাদেশ স্টাডি ফোরামকে আমাদেরকে এই প্রোগ্রামে একত্রিত করার জন্য, একসাথে নিয়ে আসার জন্য, এবং এই যে আমাদের গণহত্যার বিচারটা কোন দিকে, এই সময়ের সবচেয়ে বড় একটা আমাদের সবার জন্য যেই কনসার্নের জায়গা, সেই জায়গায় একটা জায়গায় আলোচনাটাকে নিয়ে আসতে আমার মনে হয় যে আমরা সবার জায়গা থেকে সবাই আন্দোলন করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু সম্মিলিতভাবে যখন এটা করা হয় এবং সবগুলো আলোচনা যখন একটা জায়গায় নিয়ে যেতে পারে, আমার মনে হয় সেখান থেকে কোনো অগ্রগতি আমরা দেখতে পাই। মায়ের ডাকের কাজ করি আমরা হচ্ছে লাস্ট এক যুগ ধরে, যখন গুম বা খুন এরকম কোনো ঘটনার সাথে আমরা পরিচিতও ছিলাম না। ভাইকে যখন নিয়ে যায় আমার ভাই সাজিদুল ইসলাম সুমনকে 4 ডিসেম্বর 2013-এ, এবং তখন থেকে সরকারি বাহিনী র্যাব যখন ডিনাই করে যে এরকম কোনো অপারেশন হয়নি, এবং তখন আমরা বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছিল, ওই সময় থেকে পরিচিত হই গুম নামক এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের সাথে। তো তারপর থেকে এই একটা পরিবার, দুইটা পরিবার, 8টা পরিবার করতে করতে এখন বাংলাদেশের এই প্ল্যাটফর্মে হাজারো পরিবার একসাথে মায়ের ডাকের সাথে কাজ করছি। এবং আমরা জানি যে আর এমন অনেক ভিকটিম বাংলাদেশ, সারা বাংলাদেশ ছড়িয়ে আছে এই ফ্যাসিস্ট রেজিমের সময় যাদেরকে হত্যা করা হয়েছে, সিক্রেট ডিটেনশন সেলে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে, এবং এখনও টর্চার করে বিভিন্ন জেলে তাদের এগেনস্টে মামলা চলছে। আমরা এই ভিকটিমদের পক্ষ থেকে আমার মনে হয় যে ভিকটিমদেরকে আসলে একটা এই প্ল্যাটফর্মটা অনেক বিশাল ব্যাপ্তি পেয়েছে, কারণ হচ্ছে যে এমন কোনো জায়গা নেই, এমন কোনো এলাকা নেই, এমন কোনো বিভাগ নেই আসলে যেখান থেকে যাদেরকে যে বয়সের মানুষকে অত্যাচারের আওতায় বা নির্যাতনের আওতায় আনা হয়নি। তো যে গণহত্যার যে ব্যাপারটা আমরা বলতে চাচ্ছি, গণহত্যা, আমরা যেই গণহত্যার জুলাইয়ের যে গণহত্যা, তার আগের যেই 15 বছর এই ফ্যাসিস্ট রেজিমের সময়ে যেই হত্যাকাণ্ড হয়, সেইগুলা সহ আমরা যদি দেখি একটা বিশাল মেকানিজম এই ফ্যাসিস্ট রেজিমের ছিল, যেটা হচ্ছে ভিন্ন মত, ভিন্ন দল অপোজিশন করলে বা তাদের গভর্নমেন্টের এগেনস্টে যারাই বলবে তাদেরকেই নির্মূল করাটা হচ্ছে প্রধান উদ্দেশ্য ছিল। এবং অবৈধ যে ইলেকশন প্রসেস ছিল সেখানে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, এবং যেই আইন প্রয়োগকারী সংস্থা তাদের প্রয়োগ করে ইললিগাল ওয়েতে এই বিশালভাবে এই গণহত্যা চালানো হয়েছে। এবং আমরা জানি না আসলে যাদেরকে যে আমরা বলি হাজারো মানুষ যাদেরকে গুম করে রাখা হয়েছিল, এবং যে বিভীষিকাময় সেল আয়নাঘরের কথা আমরা যে হাসিন ভাইদের কাছ থেকে জানি, শুনেছি, সেখানে অনেক মানুষ ছিল। এই মানুষগুলো আসলে কি হয়েছে, কতজন বেঁচে আছে বা কতজন এখনো ওই হত্যাযজ্ঞের মধ্যে চলে গেছে কিনা, সেটাও আমরা জানি না। তো এই সংখ্যাটা আসলে অনেক বেশি। আমরা যদি এই যে গণহত্যার ডেফিনেশন যেটা আমরা দেখতে পেয়েছি, যেটা সামনে জুলাই আগস্টে আমাদের সামনে দেখেছি, গুলি করে বুকে ঝাঁঝরা করে ফেলা হচ্ছে ছাত্রদের, জনতার, সব দল মত নির্বিশেষে সাধারণ মানুষের, বাংলাদেশের, এবং যাদের এই গণহত্যার রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই টপিকে আলোচনা করতে পারছি। আমরা কিন্তু 5ই আগস্টের আগে এই আলোচনা যে এখানে করতে পারবো, গণহত্যার বিচার নিয়ে কোনো কথা বলতে পারবো, সেটাও জানতাম না। আমার তরফ থেকে আমরা যারাই ভিকটিম, যাদের পরিবারের কোনো স্বজন এখনো নেই বা আছে, বা আমরা জানি যে তাকে হয়তো হত্যা করা হয়েছে বা গুম করে রাখা হয়েছে, সবার তরফ থেকে আমি আসলে ধন্যবাদ জানাই। এবং আমরা অসীম কৃতজ্ঞ তাদের প্রতি যাদের প্রাণের বিনিময়ে আমরা আসলে এই নতুন বাংলাদেশে, নতুন জায়গায় আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারছি যে আমরা বিচারের জায়গায় যাব। তো বিচারের জায়গায় যাব, এই আশাটা কিন্তু প্রত্যেকটা মানুষ যারা আসলে ভিকটিম ফ্যামিলি আমাদের মতো, যারা 12 বছর এই আশার এমন অবস্থায় ছিলাম আমরা, যখন প্রথম দিকে দাঁড়াতাম তখন দেখা যেত যে 15 মিনিট বা 20 মিনিটের বেশি আসলে আমরা আমাদের যে ছবিগুলা বা আমাদের যে পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে 20 মিনিটের বেশি কিন্তু দাঁড়াতে পারতাম না। পুলিশ দিয়ে, ডিটেকটিভ ব্রাঞ্চ দিয়ে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ দিয়ে
সরিয়ে দেওয়া হতো, আন্দোলন করতে দেওয়া হতো না। বিচারে যাওয়া তো অনেক পরের কথা, যেমন আমাদের কোনো এবং ভিকটিম ফ্যামিলিগুলো প্রত্যেকের কাছ থেকে এমন একটা মানে ইনফরমেশন আমাদের কাছে আছে যে কারো জেনারেল ডায়েরি বা মামলা তখন গ্রহণ করা হতো না। যদিও গ্রহণ করা হতো, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস বা গুমের ক্ষেত্রে বা হত্যার ক্ষেত্রে যেই বাহিনী জড়িত সেই বাহিনীর নাম সেখানে লেখা যেত না। লেখা হতো যে মিসিং পারসন, ওইভাবে করে একটা যে, তাও অনেকে পারেনি সেই জিডিটাও করতে। এবং মামলা করা হলে পরবর্তীতে তার কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। বিচারের কোথায় ছিল, আমি আসলে সেই জায়গাটায় যাচ্ছি। তারপরে আমরা যারা কিছু হাইকোর্টে হিবিয়াস কর্পাস রিটও করা হয়, সেই রিটগুলোরও পরবর্তীতে দেখা যায় যে কোনো শুনানি আমরা পাই না রুল দেওয়ার পরেও। কারণ সরকারি বাহিনী কর্তৃক যখন কোনো অপরাধ হয়, সম্মিলিতভাবে যেই দায়টা আসলে সরকারের থাকে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা অবৈধভাবে করা হয়, তখন এই মানুষগুলো আসলে বিচারের জায়গায়ও দেখা যায় যে না, বিচার বিভাগও আসলে তাদের সাথেই একসাথে একযোগে কাজ করছে। এখন আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, সবাই মিলে একটা বিশাল মেকানিজমে কাজ করছে, যেখানে আসলে এই ঘটনাগুলোকে ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে। এবং কাউকে, আমার জানা মতে একটাও গুমের বা হত্যার বা কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিচার এখন পর্যন্ত আমরা গত ফ্যাসিস্ট রেজিমে দেখিনি। আপনারা যদি মনে আছে কিনা, 2014-তে যখন 7 খুনের যেই ভেসে এসেছিল, যে লাশ ভেসে এসেছিল, এখনও দেখেন তারা কিন্তু জেইলে আছে এবং আমার জানা মতে তারা খুব বহাল তবিয়তে আছে সেখানে। যে র্যাব বাহিনী কর্তৃক এটা হয়েছিল, যথেষ্ট পরিমাণ এভিডেন্স থাকার পরেও, লাশ দেখার পরেও বিচারিক প্রক্রিয়া কোন জায়গায় বাংলাদেশে। এবং তৎকালীন সময়ে আপনি যদি দেখেন যে ইলেকশন পূর্ববর্তী সময়গুলোতেই এরকম এক্সট্রা জুডিশিয়াল কিলিং ব্যাপকভাবে করা হয়েছে। গুম, এমন কোনো এলাকা নেই যেখানে গ্রাউন্ড লেভেলের অপোজিশন অ্যাক্টিভিস্ট যারা, আপনি বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, যে কোনো দলের যে কোনো মতে ভিন্ন মত যারাই পোষণ করেছে, যার যেই লেখক ভিন্নভাবে লিখেছে, যে গবেষক তার সেই আলোচনাটা তুলে ধরেছে, যারা কথা বলেছে, তাদের সবাইকেই কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এবং কোনো একটা বিচারেরও কিন্তু আমরা দেখিনি তাদের বিচারের আওতায় এনেছে। ইভেন কেউ কথাও বলতে পেরেছে। যেমন আপনারা জানেন যে একজন অ্যাম্বাসেডর মারুফজামান, ওনাকে অলমোস্ট 15 মাস পরে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং তাদেরকে যারাই গুম হয়ে থাকার, বিশাল একটা সময় টর্চার সেলে থাকার পরে, সিক্রেট ডিটেনশন সেলে থাকার পরেও আসার পরে তাদেরকে জীবনের হুমকি দেওয়া হতো যে আসলে তারা ওই কথাটা বলতেই পারতো না। আর বিচারিক প্রক্রিয়া যাওয়াটা তো অনেক পরের কথা, দূরের কথা। হুম্মাম কাদের চৌধুরী চিটাগংয়ের, তাকে কিভাবে টর্চার করা হয়েছিল, 7 to 8 মান্থস উনি দাঁড়াতে পারেননি আসলে, আমরা জানি। 5ই অগস্টের পরবর্তীতেও আমরা দেখেছি আরো অনেক মানুষকে বের হয়ে আসতে। হাসিন ভাইরা একটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, নেত্র নিউজের, যেখানে ওনারা জানিয়েছিলেন অনেক তথ্য, এটা কিন্তু অনেক দিন আগে। তার পরবর্তীতেও কিন্তু কোনো ইনভেস্টিগেশন বা মানে কার্যকরী পদক্ষেপ তখনও গ্রহণ করা হয়নি। তো আমরা পুরা বাংলাদেশের যে মানুষ, সাধারণ মানুষ যারা ভিকটিম, যেই পরিবারগুলো ভিকটিম, যে মানুষগুলা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার, আমাদের সামনে দেখা জুলাই অগাস্টে যাদের বুকে গুলি চালানো হলো, যেই পুলিশ অফিসারগুলো ছিল, যেই বাহিনীর দ্বারা এটা করা হলো, আওয়ামী যে অপশক্তি এটা করলো, আমাদের সবার কিন্তু সামনে প্রত্যেকটা ঘটনার কিন্তু আই উইটনেস আছে। তো সেই ক্ষেত্রেও আমরা কতটুকু বিচারের আওতায় নিয়ে আসতে পেরেছি। আমরা কিন্তু এখন যেই কথা বলছি যে বিচারের জন্য এই পরিবর্তনের পরে, আমি এটাকে আসলে পরিবর্তনের পরে অ্যাটলিস্ট আমরা কথা বলতে পারছি, কিন্তু কার্যকরী পদক্ষেপে বিচারে যাওয়ার জন্য যতটুকু করার, সেই ক্ষেত্রে ইফেক্টিভলি কি করতে পারলাম। যেমন গুমের জন্য, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গুমের পরবর্তীতেই তাদেরকে এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছে। তো সেইখানে এই নাম্বারটা, সংখ্যাটা অনেক বেশি। গত 16 বছর যদি ধরেন, এই জুলাই 2024 পর্যন্ত, অগস্ট পর্যন্ত নাম্বারটা অনেক বেশি। এবং পরিসংখ্যান করে যেই নাম্বারগুলো আসে, সেখানে এমন অনেক সংখ্যা আছে যেটা আসলে এখনো তুলে ধরা হয়নি। আপনারা জানেন যে বুদ্ধিজীবী কবরস্থানে যাদেরকে দাফন করা হয়েছিল, আমরা এখনো জানি না এই লাশগুলার কত সংখ্যা এবং কারা ছিল।
কত ডেড বডি যাদের আসলে নাম পরিচয় গোপন করে তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা কতটুকু কমপ্লেইন, মানে বিচারিক প্রক্রিয়া যাওয়ার জন্য কমপ্লেইনটা কতটুকু করতে পারলাম, বা ওইটার জন্য কি আলাদাভাবে কোনো টিম করা হলো কিনা। যেমন আমি বলবো যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, জানেন যে এটা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে করা হয়নি, এখনো বিচারক নিয়োগ হয়নি। যেখানে একটা দেশের মানুষ আগামী মানে প্রত্যেকটা দিন অপেক্ষা করে 5ই আগস্টের পর থেকে, এবং গত 16 বছর অপেক্ষা করেছিল এটা জানার জন্য যে তাদের সাথে যে পরিবারের স্বজন তার সাথে কি হয়েছে আমরা জানি না এখনো, যারা বেঁচে আছে কারা বেঁচে নাই এটাও জানি না আমরা। তো সেই ইনভেস্টিগেশনের জায়গায় আমরা ইফেক্টিভলি এবং সর্বোচ্চ কার্যকরী পদক্ষেপ কি নিয়েছে। যেমন আমরা যদি বলি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের জন্য ট্রাইব্যুনালের ফরমেশনটা অনেক আগেই জরুরি, খুব জরুরি ভিত্তিতে দরকার ছিল। আমরা এত পরিমাণ আমাদের গণহত্যার কেস, সেটা যদি আপনারা জুলাই আগস্ট থেকে পূর্ববর্তী 16 বছরে ধরেন, অনেক অনেক কেস আছে যেটা আমরা জানি। ছাত্রদলের নেতা জনিকে 15টা গুলি করে একজন মানুষকে মেরে ফেলা হয়েছিল। প্রত্যেকটা ঘটনা মানুষের আই উইটনেসের সামনে হয়েছিল। মাহবুবুর রহমান বাপ্পি নিউ মার্কেট এলাকার হসপিটাল থেকে, ওইখানে হসপিটালের বেডের মধ্যেই তাকে মেরে ফেলা হয়েছিল, পরিবারের আরেকটা স্বজন পাশের বেড থেকে কিন্তু সেটা দেখেছে। প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা হত্যাকাণ্ড যেগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তাদের সাথে কারা কারা জড়িত ছিল, এবং সেইটা ফাইন্ড আউট করে সেই ইনভেস্টিগেশনের জন্য হাসিন ভাইরা যেটা সত্যি তুলে ধরলেন যে এখন আমাদের যারা আসলে আমরা এখনো জানি না, এবং জানি না যে কেন ওই বিচারিক প্রক্রিয়াটাকে আরও দ্রুতগতিতে বা আরও অনেক বেশি ফাস্টার ওয়েতে কেন করা হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমাদের সবার পক্ষ থেকে থাকবে যে অবশ্যই ট্রাইব্যুনালটা ইমিডিয়েটলি গঠন করে কার্যক্রম শুরু করুক। আরেকটা যেটা হচ্ছে, এই ট্রাইব্যুনালেই কিন্তু একটা আইনের খসড়া রেডি হচ্ছে গুমের এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের, যেটার কোনো আইন বাংলাদেশে প্রণয়ন করা ছিল না, এবং কনভেনশনটাতে লাস্ট 30 আগস্টে সরকার পক্ষ থেকে সাইন করে জাতিসংঘের যে কনভেনশনটা গুমের বিরুদ্ধে। তো সেইটাতে সম্মতি দেওয়ার পরেও এখনো খসড়া পর্যায়ে আছে, এবং আইনটা কিন্তু এখনো যায়নি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে। এই জায়গাগুলোতে আসলে অনেক বেশি ফাস্টার ওয়েতে কাজ করতে হবে আমার মনে হয় আমাদের পক্ষ থেকে, মানে কারণ আদারওয়াইজ যেই কেসগুলো অলরেডি রেডি তাদের এভিডেন্স প্রোটেকশন করা, সেগুলোকে প্রসিড করানো, এবং বিচারিক প্রক্রিয়া যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রতিদিন আসলে আমাদের এই শঙ্কা বা ভয়টা থাকছে যে আমরা আসলে এর পরবর্তীতে কোন ধাপে যাব, বিচারিক প্রক্রিয়ার মধ্যে আসলে কি উত্তরটা পাবো কিনা, বিচারিক প্রক্রিয়াকে আমাদের সফলভাবে করতে পারবে কিনা। কারণ আপনারা জানেন যে গুম কমিশন গঠন করা হয়েছে, গুম কমিশন ইনকোয়ারি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য। তো সেই ক্ষেত্রে কমিশনকে কিছু এখতিয়ার দেওয়া হয়েছে, বাট কমিশনের যেই কার্যবিধি যা আমরা পরিলক্ষণ করছি, এখানে অলমোস্ট গতকালকে তাদের যেই প্রেস ব্রিফিং, সেখান থেকে বলা হলো যে মোর দ্যান 400 কেস ওখানে জমা পড়েছে। এই 400 কেস যেখানে জমা পড়েছে, সেটারই গত যদি 4 সপ্তাহ ধরি, এখানে কয়েকটা কেসের কতটুকু ইনভেস্টিগেশন হয়ে কোন জায়গায় গেছে, এই ট্রান্সপারেন্সিগুলো আসলে মনে হয় আনা দরকার সামনে। তাদের কাছ থেকেই জানা যে তারা একটা সিক্রেটিনেশন আয়নাঘর ভিজিট করেছেন, এবং আলামত দেখে তাদের মনে হচ্ছে যে অনেক কিছু ওখানে চেঞ্জ করে ফেলা হয়েছে। তো যেইটা আমাদের জন্য মনে হয় যে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ক্ষেত্রে বলেন, এই সিক্রেট ডিটেনশন সেলগুলা, এই এভিডেন্সগুলা যেই জায়গায় হয়েছে, এই যারা সাক্ষী আছেন এদেরকে প্রোটেকশন দেওয়া অতি সত্বর খুবই জরুরি। এবং যতক্ষণ না আমরা এটা করছি, প্রোটেক্ট করছি আমাদের কেসগুলোকে, আমরা সামনের দিকে আসলে কতটুকু ইফেক্টিভ ওয়েতে নিতে পারবো। কারণ আমরা চাই প্রত্যেকটা বিচার সার্থক হোক, প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে আসামিকে, যাদের এগেনস্ট অ্যালিগেশন, তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এবং সেই ক্ষেত্রে আমাদের জন্য এই এভিডেন্সগুলো প্রোটেকশন করাটা, এবং এই যারা এই উইটনেস, যারাই হচ্ছে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে জানেন, ইভেন যারা ভিকটিম, যারা ফিরে এসেছেন, তাদেরকে আমরা কতটুকু প্রোটেকশন দিতে পারবো, সেইটাও অনেক অনেক বড় একটা শঙ্কার জায়গায় আছি আমরা। তো বিচারিক প্রক্রিয়াটা যদি এমনভাবে এই জায়গায় এসে
আর একটু ফাস্টার ওয়েতে না যায়, ইফেক্টিভ ওয়েতে না যায়, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পরিবারগুলোর ক্ষেত্রে এই সংখ্যাটা রয়েই গেছে। আরেকটা কথা, পরিবর্তনের পরে যেই নতুন বাংলাদেশ আমরা দেখছি, প্রত্যেকটা ইনস্টিটিউশনে আপনারা যেই পরিবর্তন দেখতে চান, লক্ষ্য করতে চান, তার প্রথম কার্যকরী পদক্ষেপ হবে এই বিচারটাকে কার্যকর করা। যখন কোনো বিচারিক প্রক্রিয়ায় যে ন্যায়ের একদম স্বচ্ছতার সাথে কোনো বিচার প্রক্রিয়া করা হবে এবং অ্যালিগেশন যাদের এগেনস্টে তাদের বিচার আওতায় আনা হবে, এবং এটা যখন এক্সাম্পল হবে, তখনই কিন্তু আদার ইনস্টিটিউশনগুলো যেগুলো আমরা চাচ্ছি নতুন বাংলাদেশে এই পরিবর্তনগুলো আসুক, সেটা সম্ভব হবে। আমরা যদি যথেষ্ট পরিমাণে স্বচ্ছতার সাথে, ন্যায়ের সাথে অতি সত্বর এই বিচারিক কাজগুলো করতে না পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ কিন্তু আবারও থেমে যাবে। বাংলাদেশ আবারও থেমে যাবে এবং আবারও আমরা অনেক বেশি, কারণ অপশক্তির অনেক বড় অংশ চলে গেলেও কিছু অংশ তো রয়ে গেছে অনেক জায়গায়, আর যেটা অনেক অনেক প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায়, অনেক কর্মকাণ্ডে। তো সেইখান থেকে আমাদের বলা যে বিচার কোন পথে, ডিরেকশন আমরা জানি কি করতে হবে, আমরা জানি, কিন্তু সেই বিচারিক কাজটা আসলে কতটুকু প্রাধান্য দিয়ে, কতটুকু গুরুত্বের সাথে কোন জায়গায় নিয়ে যাচ্ছি, সেটা অনেক বড়। তো যথাযথ কর্তৃপক্ষ যারা উপদেষ্টা আছেন এবং বিচার বিভাগে যারা আছেন, সকলের ক্ষেত্রে সবার কাছে আমাদের একটা যেটা বলার এবং চাওয়ার, এবং অবশ্যই যেটা করণীয় এখন, যে বিচারিক প্রক্রিয়াটাকে গতিটা এই মন্থর না করে আসলে কার্যকর করা হোক, এবং প্রত্যেকটা বিচারিক এই মানবাধিকার লঙ্ঘন যেগুলো গুম, খুন এবং প্রত্যেকটা গণহত্যা যেটা আমরা দেখেছি, যেই ল এনফোর্সমেন্ট এজেন্সি, যেই ব্যক্তি বা যেই মন্ত্রণালয় বা যেই বিভাগ এটার সাথে ছিল, যেই রাজনৈতিক দলের নামে যে অপশক্তি এদের সাথে ছিল, সবারকে যদি আমরা ইমিডিয়েট বিচারের আওতায় না আনি, তাহলে এই মন্থর গতির ফলে তারা আরও সুযোগ পাবে আরও অনেক কিছু করার, যেটা এই ফ্যাসিস্ট রেজিম এখনও কাজ করছে। আপনারা জানেন পাশের দেশ থেকে কিন্তু তারা চুপ করে বসে নেই, এবং তাদের যেই আপনারা জানেন যে আমার দেশের এখনও কিন্তু গত যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমরা জানতাম উনি অ্যারেস্ট ছিলেন ক্যান্টনমেন্টে, গত সপ্তাহে আমরা একটা নিউজ ক্লিপে দেখতে পেলাম উনি কলকাতার কোন পার্কে বসে মিটিং করছেন আওয়ামী লীগের লোকজনদের সাথে। তো এটাতে পাশের দেশের যেই ইন্টেলিজেন্স টিম যারাই কাজ করছে তাদেরকে নিয়ে যাওয়ার, সুরক্ষিতভাবে রাখার, ডেফিনেটলি এটার পিছনে একটা মেকানিজম কাজ করছে, যেখানে বাংলাদেশের মধ্যে কোন্দল তৈরি করার, বাংলাদেশের মধ্যে এই বিচারিক প্রক্রিয়াগুলা প্রতিহত করার, ওর এভিডেন্সগুলো নষ্ট করার জন্য। কারণ তাদের লক্ষ্য আর উদ্দেশ্যটা আমাদের সবার কাছে খুব খুব ভালো মতো ক্লিয়ার এখন। তো আমরা চাই না এই যে বিপ্লব, এই যে আন্দোলন, এত প্রাণের বিনিময়ে ছাত্র জনতার, পুরা বাংলাদেশের মানুষের গত 16 বছরের সব মানুষের যে আত্মত্যাগের ফলে, যত পরিবারের আত্মত্যাগের ফলে আমরা যেখানে এসেছি, সেখান থেকে আমরা আসলে থেমে যাই, বা আমরা অপশক্তিটাকে আরেকবার মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগটা করে দেই। তো আমার আশা থাকবে আমরা কার্যকরী জায়গায় এই পদক্ষেপগুলো নিব। ধন্যবাদ সবাইকে।